তুমি কোথায়? তোমাকে দেখা দেখ থেকে তোমার স্বপ্ন যে আমি বিভোর হয়ে থাকে। এদিকে দাদাবতী চাপ দিচ্ছে অসীমকে বিয়ে করার জন্য। আজই আমাকে ডিসিশন নিতে হবে। ভেবে উঠতে পারছি না, একদিকে মিলন অন্যদিকে অসীম, কাকে যে আমি আপন করে নেব আমি যে কিছুতেই ভাবতে পারছি না, পারছি না, পারছি না। দু চোখে আমার নেমে আসছে দারুণ তন্দ্রা। মালা, কে? আমি অসীম। অসীম? আমি মিলন। তোমরা এসেছো? আসবো না? শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমার প্রেমের মূর্তিটা যে আমার চোখের সামনে ভাসছে। আমারও যে তাই হয়, কিন্তু অসীম। আমার জীবন ল্যাবরেটরির সব অভিধানগুলো থেকে সব রোগের একটাই প্রেসক্রিপশন বেরিয়ে আসা, যা হলো তোমার প্রেম। আমিও যে তোমার প্রেমে মশগুল ছিলাম অসীম, কিন্তু চোখ ও যন্ত্রণার অনিবার্য কারণে আজ আমি দিশেহারা হয়ে পড়েছি। আমি তোমাকে চাই মালা, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। তোমরা এখানে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, থাকতে দাও। মালা, ও কি হলো? অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো অসীম? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাঁদে রে হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু চাই। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ। হ্যাঁ হ্যাঁ, অপরাধ অপরাধ অপরাধ। একটা মেয়েকে যে দুজন পেতে পারে না। তোমরা এখান দিয়ে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, থাকতে দাও। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? সেই উত্তরটা আমি ভুলে গেছি। তাহলে এতদিন নিবিড় করে আমার কাছে আসতে কেন? সেটা আমার কুমারী মনের খেলা। তাই তুমি এখান দিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। কিন্তু আমি যে তোমার নদীতে ভাসাতে চাই ভালোবাসার ফেলা, সেই ফেলা একদিন চড়ের আঘাতে ডুবে যাবে। সাজানো বাগান এক লৌমায় ভেঙে চুরমার হয়ে যাবে। মনের আয়নায় মুছে যাবে ভালোবাসার ছবি। কিন্তু আমি তোমাকে পেয়ে কবি হতে চাই, কবি। কিন্তু আমার জীবনটা যে কাব্য নয়। তুমি আমার জীবনের একমাত্র বাঁচার মন্ত্র। আমি শুনেছি অরুণ কাকে চোখে প্রেম তন্ত্র। তবু আমি তোমাকে চাই মালা। কিন্তু তুমি আমাকে কোনোদিনই পাবে না। তোমার জন্য আমার একটা পা নষ্ট হতে বসেছে, তাই তুমি আমায় তোমায় ভিক্ষা দাও। আমি অক্ষম। তুমি এখানে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, থাকতে দাও, থাকতে দাও। বেশ, আমি চলে যাচ্ছি মালা। কিন্তু এরপরে কোনোদিন যদি তুমি আমাকে স্মরণ করো, আর কিন্তু তুমি আমায় পাবে না মালা, আর তুমি আমায় পাবে না। मुझको गम है तेरी जुदाई का, रंग है अपनी बेवफाई का। अपने वादे से फिर गया हूँ मैं, अपनी नजरों से गिर गया हूँ मैं। इससे पहले कि तू मुझे छोड़े, मुझको टुकड़ा के मेरा दिल तोड़े, अपना दिल खुद मैं तोड़ जाऊंगा। मैं तेरा सहर छोड़ जाऊंगा, मैं तेरा सहर छोड़ जाऊंगा। তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সব থেকে মিলন এসেছিল, অসীম এসেছিল। না না না, হতে পারে না।
মিলনকে ঘুমিয়ে ঘরে ডেকে সবার সামনে আমাদের মান ইজ্জতকে নিচে নামিয়ে দিও না। স্পষ্ট করে বলো, মিলনকে ওকে তুমি ভালোবাসো? আমি বলতে পারবো না। তাহলে অসীম মুহূর্তের জন্য আমার মনে রাখছে চাঁদের মতো উঠেছিল, ওদের সবকিছু জানার পর শান্ত পাখির মতো আপন নিড়ে ফিরে গেছে। ফিরিয়েই যদি দেবে তাহলে তুমি ওকে ভালোবেসেছিলে কেন? ভালো লেগেছিল তাই। ভালো লাগা ভালোবাসা পুরনো কাপড় নয় মালা, যে ছিঁড়ে গেলে তাকে বাদ দেওয়া যায়। তাছাড়া সবাই জানে ওর সঙ্গে তোমার বিয়ে হবে। এখন যদি তার বিপরীত হয় তাহলে পাড়াময় ঝিঁড়ি পড়ে যাবে, সবার মুখে কালি লাগবে, সবাই বলবে তুমি দুশ্চরিত্রা। তাই অসীমকে তোমায় বিয়ে করতেই হবে। একটু পরে অসীম মালা চন্দন আর ডায়মন্ড রিং নিয়ে তোমাকে আশীর্বাদ করতে আসছে। তৈরি থেকো, বাড়ি ছেড়ে যেও না যেন, এটা আমার আদেশ। আদেশ আমি মানতে পারবো না বৌদি। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি মালার গায়ে হাত তুললে? 100 বার তুলবো। কেন, কি করেছো? ও আমার মুখের পরে বলে দিয়েছে অসীমকেও বিয়ে করবে না। কি আশীর্বাদ করার জন্য ওকে যা আজ আমি এখানে আসতে বলেছি। দাদা, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আবার কি? মিলন নামে একটা ছেলেকেও ভালোবেসে ফেলেছে, তাকেই ও বিয়ে করবে। না, এ হতে পারে না। কি হতে পারে আর কি হতে পারে না সেটা আমাকে একটু ভাবতে দাও দাদা। কিন্তু মা মারা যাওয়ার পর বাবা কর্মসূত্রে বাইরে থাকার জন্য কোলে পিঠে করে আমরাই তো তোকে বড় করেছি। দেখো, স্নেহ মায়া মমতা দিয়ে আমরা যে তোমাকে আপন করে নিয়েছি। দিয়েছি সুশিক্ষার স্বাধীনতা, মানুষকে ভালোবাসতে শিখে গড়ে তুলেছি আদর্শ নারী হিসাবে। সে কথা আমি অস্বীকার করছি না দাদা। আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। কি দারুণ তখন আমি চলে পড়ে মরছি। তাই আমি ঠিক করেছি আমি আরো লেখাপড়া করব, সত্যের জন্য করব আন্দোলন। যতদিন না স্বনির্ভরশীল আছি ততদিন আমি বিয়ে করব না। এটা আমার অনুরোধ নয়, এটা আমার ফাইনাল ডিসিশন। আমি কিন্তু আমার সিদ্ধান্তে হিমাত দিন নাই অটল। তোকেও আমরা ছাড়বো না, কিছুতেই না। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে, ছাড়ো। ধরার কারণ আছে, তাই দেরি না করে তোমার হাতের ওই আশীর্বাদী মালাটা এর গলায় তুমি পরিয়ে দাও। না, মালা পরানোর কোনো সুযোগ নেই। ওকে আমি এখনই অ্যারেস্ট করব। কি করেছো? সুনীল মুখার্জি মার্ডার কেসের ব্যাপারে হায়ার অথরিটিকে ভুল তথ্য দিয়ে সত্যবান ভট্টাচার্যের বাঁচার পথ প্রশস্ত করেছে। আসল খুনিকে টের পেয়েও কেউ ওকে বিশ্বাস করবে না বলে ও নিজেকে আড়াল করে রেখেছে। আর ওরই জন্য একটা ছেলের পা যেতে বসেছে। আবার কলেজে গুন্ডাদি দিয়ে বম ব্লাস্ট করার জন্য তার ভাই আজ আমার মাথার গন্ডগোল দেখা দিয়েছে। সেই জন্য আমি অ্যারেস্ট করে আজ সিআইডি হেফাজতে নিয়ে যাব। ও কোনো তথ্য জানে না, ও কোনো অপরাধী নয়। যা বলার কোর্টে গিয়ে বলবেন। শুধু স্নেহ মায়া মমতার জন্য আপনারা অপরাধীকে আড়াল করবেন না। অফিসার, আপনি বিশ্বাস করুন, মালা ওই কাজ করতে পারে না। হ্যাঁ করেছি। অবিশ্বাস যা বলছে তা বন্যে বন্যে সত্য। কি হলো? তোমার সব অহংকারের মুখে জল ঢেলে দিল তো। তবু আপনাকে বলছি, ওকে আপনি অ্যারেস্ট করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, ও এই জীবনে আর এসবের ধারে কাছে যাবে না। আমরা খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দেবো। আপনি যা চান আমি আপনাকে তাই দেব। বাট আই এম রিয়েলি সরি। ঘোষ যে দেয় আর ঘোষ যে নেয় তারা সমদোষে দোষী। তাই তাদের আমি দু চোখে দেখতে পারি না, কারণ রামায়ণে আছে ঘোষ সম পাপ আর না আছে সংসারে। বর্তমান নেতারা লিখছেন ঘুষ পুণ্যের কথা অমৃত সমান। তাহলে সেই মহাভারতটাকেই আজ আমি অ্যারেস্ট করব। এই আপনারা এই মেয়েটার জন্য আমার মনে এত লোভ জোগাচ্ছেন কেন? কারণ আমরা যে ওকে ভালোবাসি। বাংলার স্বাধীন নারী তসলিমা বর্তমান আধুনিক যুগে বাংলা ছেড়ে পালিয়ে শুধু তুমি আমাকেও যে পালাতে হবে, কারণ এদের ডজন ডজন ভালোবাসা আমি কোন পরিণতির কোন ব্যাংকে জমা করব। তুমি আমার ব্যাংকে জমা করে দাও। না, পারবো না। কেন? তোমাদের গায়ে গিয়ে তোমাদের আসল চরিত্র সবকিছু জেনে ফেলেছি। সেই কথা তুই আমাকে আগে বললি না কেন? ছিলাম, তুমি আমার কথা শোনোনি, বিশ্বাস করোনি, শোনো না শোনার ভান করেছো। দুঃখে ক্ষোভে আমি পথে বেরিয়ে এসেছিলাম। পথের ঘাড়ে এক চেনা গুন্ডা আমার পথ আগলে দাঁড়ালো, আমার ইজ্জত লুটবার চেষ্টা করলো, প্রতিপদে রিবে দিয়ে তাকে ঘায়েল করলো। পরে কিন্তু সব হারাতে বসেছিলাম। তখন কাউকে সাহায্যের জন্য ডাকলে না কেন? দেখেছিলাম দুধারের জনতা সাড়া দেয়নি, টনক নয়নি সরকারে, ছুটে আসেনি নেতা মন্ত্রী আইন প্রশাসন সেবা বিভাগ। বলতে পারেন সেদিন কি পুলিশ ঘুষের টাকা গুনছিল?
সেবা বিভাগের ডক্টর কি তখন নার্সের গায়ে বেমালাপের ইনজেকশন দিচ্ছিলে? এদেশের নেতারা কোন জনসভায় কি ভাষণ দিচ্ছিলে? উন্নয়নে কোন কাজে ব্যস্ত ছিলেন সরকার? একটা মেয়ের ইজ্জতহীনতার যোগ্য দেখতে কেন ফেটে পড়েনি এদেশের চেতনশীল মানুষ? কি করে পড়বে তখন যে তারা নিজেরাই নিজেদের আখের গুছাচ্ছে আর মনে মনে বলছে হাম সব চোর হ্যাঁ। তাই সেদিন কেউ আসেনি। একজন কিন্তু এসেছিল। সে কে? মিলন। মিলন? হ্যাঁ, তাই এই মালাটা শুধু তারই প্রাপ্য। সেই জন্য তোমাকে অ্যারেস্ট করার পরিবর্তে জানাচ্ছি হাজারো নমস্কার। তুমি এদেশের ঘরে ঘরে ধর্ষণ চলছে, রক্তাক্ত হচ্ছে নারী দেহ, সেটাকে রসালো করে পরিবেশন করছে এদেশের মিডিয়া, পুলিশ হয়েছে ছোট জগন্নাথ। তাই এইসবের প্রতিকারের জন্য এই ইউনিফর্ম পরে পথে নেমেছিলাম। তবে তোমার কৃতকার্যে আমি খুশি। তাই যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, তুমি তোমার স্থির লক্ষ্যে এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। গুড বাই। বাই। তাই ভাই, এটা বলছি, ওকে তুমি মালা দিয়ে তাড়াতাড়ি আশীর্বাদ করে দাও। হ্যাঁ হ্যাঁ তাই করো, এটা আমিও চাই। তোমরা বলো এই কাজ আমি করতে দিতে পারবো না। মালা যখন সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না, ওই মালা পরতে কিছুতে বাধ্য করতে পারবে না। মালা পড়ো, মালা পড়ো, মালা পড়ো। না না হ্যাঁ, আজ থেকে ভট্টাচ বাড়ির সব নাকে হ্যাঁ করানোর জন্য শিলা এন্ট্রি নিল। এবার দেখো সত্যবান ভট্টাচ, তোমার আদর্শ, সততা, মানবিকতা কেমন করে অমানবিকতার হাড়ি কাটে বলি হয়ে যায়, কেমন করে আমার আর আমার দাদার প্রতিশোধের স্পৃহাটা পূরণ করি। পূরণ করেছি। আজ আমার জীবনের সব অ্যাম্বিশন আমি পূরণ করেছি। তাই মা বাবা দাদাকে গিয়ে বলবো, কিন্তু কোথায় ওরা? ওদের তো কাউকেই দেখতে পাচ্ছি না। মা বাবা দাদা ওদের পরে ডাকবে, আগে বলো খুব তো বড় মুখ করে নিয়ে এলে তোমাদের বাড়িতে, তা আমার থাকার জায়গাটা ঠিক আছে তো? থাকবার জায়গা বলতে তো আমাদের এই মাটির ঘর। যতদিন না ভালো ঘর তৈরি করতে পারছি ততদিন এই মাটির ঘরেই তোমাকে থাকতে হবে। What? যে আধুনিকতার জানালায় মুখ রেখে শহরের সভ্যতার মুখিরানি হয়ে উঠেছে, সে কিনা থাকবে তোমাদের এই মাটির ঘরে? মাটির ঘর থাকতে হবে জেনেই তুমি রাজি হয়ে আমার সঙ্গে এসেছো। দাঁড়াও, মা বাবাকে ডাকি। মা বাবা কোথায় তোমরা? কে আমাদের ডাকছে? আমি সুমন। সুমন এসেছি, তা ভালো আছিস তো বাবা? তোমাদের আশীর্বাদে ভালো না থেকে কি পারি জানো বাবা? থাক থাক বাবা থাক। থাক বাবা থাক, হয়েছে। জানো মা, আমি পরীক্ষায় পাশ করে খুব ভালো একটা চাকরিও পেয়েছি। সে তো পাবি, কারণ তুই যে আমার ছেলে। আমি জীবনে কোনোদিনই কোনো অন্যায় কোনো পাপ করিনি, তাই তো পিতার পুণ্যে পুত্রের জয় হয়েছে। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছি, ঠাকুর আমার সুমন যেন সুখী হয়, প্রতিষ্ঠিত হয়, তাই তো এই চাকরি পেয়েছি। ঠিক বলেছো। আর সেই জন্য তোমার জন্য এই শাড়ি, বাবার জন্য ধুতি আর পতুয়া, আর দাদার জন্য প্যান্ট আর শার্ট আছে। আরে দেখো দেখো, ভালো করে দেখো। বাহ, ভারী সুন্দর হয়েছে। আর এই সুন্দর জিনিসগুলো কেনা সম্ভব হয়েছে এই শিলার জন্য। শিলা? অবিনাশ ঘোষালের বোন শিলা। হ্যাঁ, শিলাই তো আমাকে একটা চাকরি করে দিয়েছে, তাই বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হয়েছে। শুরু হয়ে গেল ভট্টাচ বাড়িতে আমার তৈরি নাটকের প্রথম দৃশ্য। মাননীয় দর্শকবৃন্দ, এবার দেখুন আগে আগে হতা है क्या? কি হলো বাবা? বিয়ের কথা শুনে তোমাদের হাত থেকে তোর দেওয়া উপহারগুলো দামি আর ভারী হওয়ার জন্য হাত পেছলে মাটিতে পড়ে গেল রে সুমন। বাবা তোর ডাইরেক্টটা রক্ত ঋণের চেয়েও বেশি, তাই ওটা আমি কাউরে করতে পারলাম না। মা, চুপ করুন, বেশি নাটক না করে যেগুলো পাচ্ছেন সেগুলো হাসি মুখে তুলে নিন। শিলা! তুমি থামো। স্পষ্ট কথা বলতে এই শিলা কোনোদিনও কষ্ট পায় না। তাই বলছি, সুখে যদি থাকতে চান তাহলে আমাকে মেনে নিন, আর না হলে কি করবে? সেদিনের মতো ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে, নাকি দাদার চক্রান্তে চকমকে ঠুকে আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে করে দেবে ছাই? কি তোর পা?
গুলি আর ছুরি লাগার জায়গায় যে ঘাটা হয়েছিল সেখানে ক্যান্সার হয়ে গেছে, তাই ডাক্তারবাবু আমার একটা পা কেটে বাদ দিয়ে দিয়েছে। নাস্তি নাস্তি, এই দৃশ্য দেখলেও গা ঘিনঘিন করে ওঠে। এরকম জানলে কখনোই বাড়িতে পা রাখতাম না। সুমন, তাড়াতাড়ি এখানকার কাজ মিটিয়ে চলো, আমাকে ফ্রেশ হতে হবে। মিলনের মাগো, জীবন অঙ্কের চোখ বিয়ক্ষণ ভাগ করতে গিয়ে উত্তর বেরিয়েছে 16। জিজ্ঞাসা কমা সেমিকোলনের চিহ্নগুলো উধাও হয়ে গিয়ে জীবন সেন্টেন্সের মাঝখানে পড়ে গেছে বিরাট একটা হাইফেন। দাদা তুমি অমন করে কেঁদো না দাদা, তুমি চুপ করো দাদা, তুমি চুপ। থাক সুমন ভট্টাচার্য, এই পঙ্গুর ক্ষতস্থানে হাত দিলে তোমার হাতে যে ভাইরাস লেগে যাবে, তাই দেখে আমার এই আধুনিকা ভাতৃবধূ লজ্জায় ঘেন্নায় থুতু দেবে, থুতু থুতু। চুপ কর বাবা, তুই চুপ কর। ওরে, তোর এই মুখ ফাটা হাহাকার আমি যা সহ্য করতে পারছি না। তার আগে দেখো তোমা, পৃথিবীটা ঘুরছে নাকি স্থির হয়ে গেছে? আকাশটা নীল আছে না কালো হয়ে গেছে? সংসার সীমান্তে সূর্যটা উঠেছে নাকি অস্তাচলে চলে গেছে? না দাদা না, তুমি এমন সেন্টিমেন্টাল হয়েও না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? যে অবিনাশ ঘোষাল আমাদের সর্বশান্ত করে দিতে চাইছে, তার বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরও তুই আমাকে বিশ্বাস করতে বলিস? চুপ কর বাবা, তুই চুপ কর। পারছি না মা, পারছি না। আমার বিশ্বাসটা যে পঙ্গু হয়ে গেছে, ভালোবাসাটা পুরো ছাই হয়ে গেছে। আমি যে সংসার সীমান্তে দাঁড়িয়ে সব্যসাচীর মতো কর্তব্যের গান্ডিব চালাতে পারছি না। চালাবার দরকার নেই, এত চিন্তা কেন করছেন? এবার থেকে আপনার ভাই তো আপনাদের চালাবে, আর পেছনে থাকবে আমি। আমি তোমাদের সকলের ভার বহন করব। পারবি, পারবি সুমন, পারবি। মানুষের অন্যায় অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়া এই অসহায় বৃদ্ধটার পেছনে তুই জলের মতো টাকা খরচ করতে পারবি? পারবি এই বৃদ্ধা মায়ের সারা জীবনের জ্বালা বহন করতে? পারবি এই পঙ্গুটা সারা জীবনের বোঝা বইতে? হ্যাঁ পারবো, চাইলে তোমাদের সবার সবকিছু আমি ফেরত দিতে পারবো। ফেরত দিবি? তাহলে দে, দে, ফিরিয়ে দে। কাঠ ফাটা রোধে শরীরের রক্ত ঘামকে জল করে দেওয়ার দাম। আজকে শুকিয়ে যাওয়া সেদিনের খাওয়া এই মায়ের দুধের দাম। ফেরত দে। তোর জন্য বন্ধ করে দেওয়া আমার এমএ কোর্সের ডিগ্রিটা, তোর জন্য হারানো আমার এই পাটা তুই ফেরত দিতে পারিস? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে, উত্তর দে। কি করে উত্তর দেবে বাবা? স্বার্থের মালা গলায় পরে ও যে আজ ত্রৈণ হয়ে গেছে। শুরু হয়ে গেল ভট্টাচ বাড়িতে, শুরু হয়ে গেল নাটকের দ্বিতীয় দৃশ্য। এরপর তৃতীয়, চতুর্থ, যতই দৃশ্য বাড়বে ততই ক্লাইম্যাক্স বাড়বে। এ তুই কি করলি? তুই তোর দাদাকে চড় মারলি। চোর মেরেও তো কোনো অপরাধ করেনি বাবা। মিলন, মাননীয় দর্শক মন্ডলী, আমি মিলন চরিত্র থেকে বেরিয়ে অতনু ঘোষাল আপনাদের প্রশ্ন করছি। এই মিলন সংসারের জন্য, ছোট ভাইয়ের জন্য তার জীবনের সবকিছু ত্যাগ করেছে। বিনিময়ে কি পেয়েছে? চড়। এখন আপনারাই বিচার করে বলুন যে এই মহৎ চরিত্রের কি পুরস্কার পাওয়া উচিত? পায়ের জুতো। অতনু ঘোষাল হলে হয়তো আমি তাই বলতাম, কিন্তু আমি আবার মিলন চরিত্রে ফিরে গিয়ে বলছি, ওরে সুমন, তুই যে আমার বড় আদরের ছোট ভাই, যে তুই আমাকে চড় মারলেও আমি কিছু মনে করি। ভগবানের কাছে কামনা করি তিনি যেন তোর মঙ্গল করেন, তিনি তোর মঙ্গল করেন। Stupid! এই মুহূর্তে এখান থেকে চলো সুমন, আর এক সেকেন্ডও এখানে নয়। আজ থেকে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যাবো কি মারবো? চাপকে পেটে ছাল তুলে নেবো। দাদা! আমার কথা মতো কাজ না করে ভুল করে ওকে চাকরি পাইয়ে দিয়ে বিয়ে করে যখন একবারে ঘরে ঢুকেছিস, তখন ভুলেও ঘর ছেড়ে চলে যাবে না। আরে যতই হোক এরা তোর আপন জন রে, সবাইকে নিয়েই তো সংসার।
তাই এখন থেকে সবাইকে তোকেই দেখতে হবে রে। এ স্বপ্ন না সত্যি? না না, স্বপ্ন নয় সত্যি। কারণ অবিনাশ ঘোষাল কখনো সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না। কিন্তু আমি আর এ বাড়িতে থাকবো না। থাকবো না বললেও আমার বোন তো তোমাকে ছাড়বে না, কারণ এদেরও তো একটা গৃহভৃত্যের প্রয়োজন আছে না? ঠিক বলেছো, তোমার জবাব নেই। চুপ করো। গৃহলক্ষ্মীর আসরে বসতে এসে তুমি আমার গৃহদেবতাকে কাজের লোক বানিয়ে দিয়েছে। এরপর তোমাকে করবে ঝি চাকরানি, তোমাকে করবে বাজার সরকার, আমাদের সবাইকে করে দেবে কৃতদাস। যদি না হতে পারবে তাহলে এখান থেকে চলে যাও। কেন চুপ করবো? আমার বোন রীতিমতো তোমাকে চাকরি দিয়ে এই বাড়িতে ঢুকেছে, তাই আমার যা ইচ্ছা আমি তাই বলবো। এবং হাসি মুখে আপনাদের সবকিছু মেনে নিতে হবে, আর এটাই আমাদের অর্ডার। সেদিন নির্বাচনী জনসভায় ভাষণ দিতে বলেছিলাম বলে এই মিলন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তার জন্য আজ তুমি কি করবে অবিনাশ ঘোষাল? জুতো মারবো, জুতো। না 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 না, বেরো না, বেরো না, বেরো না, বেরো না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিলাম। সন্ধ্যে জনগণ, মারির নামে পরিবর্তন। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি তো দুটো পায়ে ধরে বলছি রে ভাই, বাবা মাকে তুই প্রতিপালন করিস। আমি আসছি রে ভাই, আমি আসছি। এই জীবনে এই সংসারের জন্য আমি যে কিছুই করতে পারলাম না গো বাবা, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। আর মনে করো মিলন বলে তোমাদের যে ছেলেটা ছিল সে মারা গেছে। জীবনের এই জুয়া খেলায় আমি যে হেরে গেলাম গো বাবা, আমি যে হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া, হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া, হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়েছি আর কি যে পেলাম। কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া, হেরে গেলাম। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। আমি যেন নেই আমাকে, সবই আছে এই পৃথিবীতে। আমি যেন নেই আমাকে, সবই আছে এই পৃথিবীতে। ভালো ভেবে আধার আপন করে যে নিলাম। কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া, হেরে গেলাম। বেহিসাবি মন রাখেনি হিসাব, কি চেয়েছি কি যে পেলাম। আমি আমার জীবন যন্ত্রণার মালাটা যে আর সহ্য করতে পারছি না। অসীম জোর করে এই মালাটা আমার গলায়
আমি জানি ওর ভালোবাসায় কোনো খুঁত নেই, কিন্তু ওদের গায়ে গিয়ে ও দাদার মুখে যা শুনেছে তাতে ওকে বিয়ে করা মানে আমার বাবাকে ঠকানো, প্রতারণা করা। তাই দাদা বৌদি যাই বলুক না কেন, এই মালাটা আমি দেবতার পায়ে উপহার দিয়ে যাব। যাবো, আজ আমাকে খাবারের জন্য রাস্তায় যেতেই হবে। সেই জন্য তো দুর্বিষহ জীবনটাকে নিয়ে এই বাবা ভোলানাথের মন্দিরে এসেছি। আমি আমার যন্ত্রণায় দিশেহারা হয়ে বাবা ভোলানাথের চরণে এসেছি। আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। দাও না বাবু, তোমরা আমাকে দুমুঠো খাবার ভিক্ষা দাও না। বিশ্বাস করো, সব থেকেও আজ আমি পথের ভিখারি। আমি আজ সব দিক থেকে কাঙালে নেই। দাও না বাবু, দাও না। তোমরা কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দাও না বাবু, তোমরা কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দাও। আজ আমার কাছে সবাই শত্রু, তাই তুমি বলে দাও বাবু, আমি এখন কি করব, কি করব? ভোলানাথ, ভোলানাথ, হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো, দয়া করো হে ঈশ্বর। তোমারি বাগানে প্রভু ফুটেছে যে ফুল, অকালে ঝরিয়ে থাকে করোনা গো ফুল। তোমারি বাগানে প্রভু ফুটেছে যে ফুল, অকালে ঝরিয়ে থাকে করোনা গো ফুল। করলে বোধন তুমি যে প্রতিমা গড়ে, ব্যথা কি পাবে না তার বিজয়ার পর। ভোলানাথ, হে ভোলানাথ, ফুলকে ফুটিয়ে তুমি করো সুন্দর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো, দয়া করো হে ঈশ্বর। দয়া করো, দয়া করো হে ঈশ্বর। দয়া করো, দয়া করো হে ঈশ্বর। ওই ওই দাদা বৌদি অসীম আমার খুঁজে এদিকে আসছে, তাই ওরা আসার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তাই এই মালাটা আমি দেবতার পায়ে নিবেদন করে এখান থেকে চলে যাব। মিলন, মালা, তোমার তোমার এই কি অবস্থা? ভগবান আর মানুষের চক্রান্তে হয়ে গেছে। না না না, সেদিন তো আমাকে বাঁচাতে গিয়ে তুমি হাঁটুতে চোট পেয়েছিলে, আর সেই চোট থেকে হয়তো হাঁটুতে ক্যান্সার হয়ে গিয়েছিল। তাই ডাক্তারবাবু আমার বাঁচাতে অন্য কোনো উপায় না পেয়ে আমার একটা পা কেটে বাতি দিচ্ছে। আজ আমার জন্য তোমার এই দুর্দশা, আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না মিলন। না মালা, না, কারোর জন্য কারোর কিছু হয় না। আসলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। মিলন, কিন্তু তুমি আমাকে 2 টাকা ভিক্ষে না দিয়ে এই মালাটা কেন দিলে গো? আমি আমার জীবন যন্ত্রণার মালাটা দিশেহারা হয়ে বাবা ভোলানাথের চরণে নিবেদন করতে এসেছিলাম। তাহলে ভগবান হয়তো সব জেনে শুনে ওটা তোমার গলায় পরিয়ে দিয়েছে। তাহলে এটা আমি ঠাকুরের পায়ে নিবেদন করি? না, ওটা দেবতাকে দেওয়া যাবে না, এটা যে এঁটো হয়ে গেছে। তাহলে এটা আমি রাস্তায় খুলে ফেলে দিই? না, এটা আমারও কল্যাণ হবে। তাহলে ওই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও। অসম্ভব, অসম্ভব। যার থাকার জায়গা নেই, খাবার ঠিক নেই, সে তোমার গলায় মালা দিয়ে তোমাকে জ্বালা দিয়ে সারা জীবন নিজে জ্বলতে পারবে না। ওই জ্বালার উপশম আমি তোমাকে করে দেবো মিলন। তুমি শুধু আমাকে বিপদের হাত থেকে বাঁচাও মিলন, বিপদের হাত থেকে বাঁচাও। বিপদ? কিসের বিপদ?
তাহলে বাবা ভোলানাথের সামনে এই মালাটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। দেখি কি করছো মালা? আমি আমার স্বামী দেবতাকে প্রণাম করছি। এ তুমি কি বলছো? আমি বলছি না, বলছি সমাজ, বলছি সংসার, বলছি নিয়ম। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের মালা বিনিময় হয় তখন ওই মালা বদল, তার মানে বিয়ে। কিন্তু তাই কোনো কিন্তু করো না মিলন। আমাকে জীবন সঙ্গিনী করে নাও মালা, মালা, মালা তুই কোথায়? ওই দাদা বৌদি অসীম আমার খুঁজে এদিকে আসছে। ওরা আসার আগে তুমি আমার সাথে তা রাঙিয়ে দাও মিলন, রাঙিয়ে দাও, বেশ, তাহলে বাবা ভোলানাথের সামনে তোমার এই স্মৃতি আমি রাঙিয়ে দিলাম। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। দাদা না না না, এ হতে পারে না। তোর মতো একটা আধুনিক মেয়ে হয়ে এর মতো একটা পঙ্গু ছেলেকে বিয়ে করে কোনোদিন সুখী হতে পারে না। বিয়েটা কিন্তু হয়ে গেছে দাদা। ওই কথা বলে আমাদের সঙ্গে রসিকতা করো না মালা। নিজের জিতটাকে বসায় রাখতে গিয়ে তুমি আর আমাদের কাঁদিও না। আমরা যদি কোনো ভুল করে থাকি তার জন্য ক্ষমা করে দিয়ে বিয়ের কথা না বলে ঘরে ফিরে চলো। শীতিতে সিঁদুর আর গলায় মালা পরার পর একটা মেয়ের কাছে তার স্বামীর ঘরই হচ্ছে আপন ঘর। তাই তোমাকে রসিকতা না করেই বলছি বৌদি, আমি মিলনের হাত ধরে ওর বাড়িতেই যাব। কিন্তু একজন পঙ্গুকে বিয়ে করার নাম অপমৃত্যু মালা। তাই সেই মৃত্যুর আগুনে নিজেকে তিল তিল করে না পুড়িয়ে এখনো তুমি ফিরে এসো। তা সম্ভব নয়। কেন মালা, কেন? কারণ এটাই যে ভগবান চান, এটাই যে আমার বিধিলিপি। তাই তোমাদের অতুল ঐশ্বর্যকে ত্যাগ করে আমি মিলনের হাত ধরে ওর বাড়িতে যাবো। আজ থেকে ওকে ভালো করাই হচ্ছে আমার জীবনের কর্তব্য। কর্তব্যের এই সংসারে আমি এক পঙ্গু অভিমন্যু। তুমি কি পারবে উত্তরা এই সপ্তরতির হাত থেকে আমাকে রক্ষা করতে? পারবো মিলন, আমি পারবো। দাদা বৌদি অসীম, আমি কোটিপতির মেয়ে, লক্ষপতি শিক্ষিত আধুনিকা বোন। আমি ইচ্ছে করলে অনেক ধনী ছেলেকে বিয়ে করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি এই পঙ্গু মিলনকে সবার ভালোবাসার ছবি করে তুলতে চাই। কিন্তু তুমি সেটা পারবে না মালা। দুঃখের পথে হোঁচট খেতে খেতে তুমি হচ্ছে একদিন পঙ্গু হয়ে যাবে। আর সে দৃশ্য যে আমরা দেখতে পারবো না। চলার পথে তাই যদি হয় বৌদি,
সেই দৃশ্য দেখানোর জন্য আমি কোনদিন তোমাদের বাড়িতে যাব না। কিন্তু এতে যে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি আমার বন্ধু বান্ধবদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। আমার অভিযোগ দেখা লাগবে। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, ওকে নিয়ে কোনোদিন তোমাদের বাড়িতে যাব না, আর কাউকে কোনদিন পরিচয় দেব না। আমরা তোমার বোন ভগ্নিপতি। ভুলে যাও না মালা, একজন পঙ্গুকে নিয়ে এ যুগে বিরাট কিছু করা যায় না। নারী যে কত বিদুষী তোমাকে আমি একদিন দেখাবো বন্ধু। তাই এই পঙ্গুর হাত ধরে আমি ওর সঙ্গে ওর বাড়িতে যাব। চলো মিলন। না, আমি তোকে যেতে দেবো না। তোকে ছাড়া আমি যে বাঁচবো না। দাদা বিশ্বাস করো ঠাকুরজি, বিশ্বাস করো, মুখে আমি যাই বলি না কেন, এই সন্তানহীনার কাছে তুমি ছিলে সন্তানের মতো। সেই তুমি যদি আমাদের উপর অভিমান করে এইভাবে চলে যাও, তাহলে তাহলে আমি যে মরে যাব। আমার যে কিছু করার নেই বৌদি, তাই তোমরা আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। যাও মালা, যাও। তোমার বিদুষী সত্য দিয়ে তুমি বিশ্ব বন্দিতা হও। আর যাওয়ার সময় একটা কথা জেনে যাও, এই সংসার বাগানে ফুল আর প্রজাপতির মতো পাশাপাশি থাকতে থাকতে হয়তো আমি সামান্য দুর্বল হয়ে পড়েছিলাম। মনের অজান্তে তৈরি করতে চেয়েছিলাম মৌচাক, কিন্তু ভগবান যখন সেটা করতে দিলেন না, তখন আমি বলছি, যদি এই বিদুষিতার কাজ করতে গিয়ে কখনো কখনো আমাকে তোমার প্রয়োজন হয়, একবার আমাকে মনে করো। আমি যেখানে যেমন থাকি না কেন, তোমার স্মরণে আমি পাখির মতো উড়ে আসবো। কারণ আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। এত করেও তোকে তোর কর্তব্য থেকে সরাতে পারলাম, কিন্তু তুই বিশ্বাস কর, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। তাই তো যাওয়ার সময় আমার এই গয়না দিয়ে তোমাকে আমি বধূরূপে সাজিয়ে দিলাম। তোকে একটা কথা বলে গেলাম, যদি কখনো কোনো অসুবিধায় পড়িস, তখন ওকে নিয়ে তুই আমাদের বাড়িতে ফিরে আসিস। তোমাকে চিহ্ন আমাদের ঘরের দরজা চিরদিন খোলা থাকবে। মালা, এ তুমি কি করলে মালা? এটাই যে ভগবান চান, তাই চলো নিজেদের বাড়িতে ফিরে চলো। মিলন ভাইয়া, ও মিলন ভাইয়া, তুমি কোথায়? আমি মালাকে বিয়ে করে বাড়ি ফিরছি। আরে দোস্ত, আসমান, তুমি কি আমার কাছে সেই টাকাটা ফেরত চাইতে এসেছো? নেই দোস্ত নেই, ওই थोड़ा सा रुपया জন্য এই আসমান তোমার কাছে আসে নাই। তাহলে একদিন এক बात के लिए তোমার ডেরাতে গিয়েছিলাম, সেখানে বাবুজি মাইজির পাস সব খোঁজ শুনিয়ে তোমাকে সারি মুল্লুক খুঁজেছি, লেকিন কোথাও পাইনি। এখন পাওয়ার পর কি বুঝছো? বরাত, बिल्कुल खुदा का खेल। অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো ওসমান? দেখছি এক বেহেস্তের হুরিকে, ওসমান, আর সাথ সাথ সমঝে লিয়েছি এবার তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার বরবাদ জিंदगी फिर सुंदर होवे, तुम्हारा भांगा घर हो जावे सर। इसीलिए तुम दोनों देव देवी को मेरा दोस्ती का डोली से उठाए। ये आसमान बोलছে चल रे डोली उठाओ पिया मिलन की रुसवाई, चल रे डोली उठाओ पिया मिलन की रुसवाई।
পরিবর্তন করে দিয়েছে। আমার বোন শিলা ভট্টাচ বাড়ির সবাইকে পরিবর্তন করে দিয়েছে। এখন শুধু পরিবর্তন করতে বাকি ওই সুমন ভট্টাচ আর এদের এই বাস্তু ভিডিওটা। যার জন্য তো শিলাজ আমাকে এখানে আসতে বলেছে। কিন্তু তুমিও তো আমাকে এখানে আসতে বললে দাদা, কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই যাবে, কারণ অবিনাশ ঘোষাল কখনো বিনা কারণে কাউকে তলব করে না। তাহলে বলো তলবের কারণটা কি? তাহলে শোন, ওই জেলা ভিখারি মিলনটাকে তো এখান থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু পৃথিবীর বাইরে তো বার করা হয়নি। ওই যেখান থেকে পারিস, যেমন করে পারিস ওটাকে খুঁজে এনে ট্রেন লাইনে বেঁধে একেবারে ফিনিশ করতে ফেলে। ঠিক বলেছো দাদা, ওই জানোয়ারটার জন্যই তো সব সময় আতঙ্কে থাকি, কোন মুহূর্তে এসে উপস্থিত হবে। তাই ওই জানোয়ারটাকে না মারলে আমার শান্তি নেই। তাহলে ওই পঙ্গুটাকে যেখান থেকে পারি খুঁজে এনে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। মিলন ভট্টাচার্যের ব্রেনটাকে ডেথ করার পরিকল্পনা তো করে নিলাম, এবার সুমন ভট্টাচার্যের ব্রেনটাকে ওয়াশ করার পরিকল্পনাও করতে হবে। আর যার জন্য তোমাকে আজ এখানে ডাকা। ডাকতে হবে না, ডাকার আগেই সুমন ভট্টাচার্য হাজির। এই নাও মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, চাকরিতে আজ আমার প্রমোশন হয়েছে, তাই এটাকে বলো তো সুমন, এই উন্নতি কার জন্য? আমার মা বাবার জন্য, আমার দাদার জন্য। ননিবার, ওরা তোমার উন্নতি কিছুই করেনি, যা কিছু করেছে আমি। আমাকে বা শিলাকে তোমার উন্নতির প্রধান স্রষ্টা বলে ভাবতে পারছো না? বলতে পারো, আমি যদি সেদিন তোমাকে ভালোবেসে বিয়ে না করতাম, তাহলে তুমি কি আজ নিজের পায়ে দাঁড়াতে পারতে? আমি যদি সেদিন লাখ লাখ টাকা দিয়ে আমার নেতৃত্বের সুপারিশে তোমার চাকরিটা না পাইয়ে দিতাম, তাহলে তো সুখ পেতে, এত সম্মান পেতে, হতে পারতে এলাকার 10 জনের একজন। আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এই গাছটার প্রধান স্থপতি আমার মা বাবা দাদা। দাদা না গাধা, ও তোমাকে ভাঙিয়ে খেতে চেয়েছিল, কিন্তু তোমার মনটা সুন্দর তো, তাই ওর চালবাজি তুমি ধরতে পারোনি, কিন্তু আমি ধরে ফেলেছি। এই জন্যই তো দাদা আজ আমার কাছ থেকে অনেক দূরে। দেখো, সে হয়তো এতদিনে মরে ভূত হয়ে গেছে। ওই কথা আপনি বলবেন না, আমার সুমন নামে এমনিতেই অনেক কালি লেগেছে। ওই কথা বলে আমাকে আর নরকে নামিয়ে দেবেন না, তাহলে সব মানুষের সুমনগুলো ঘৃণায় বিবর্ণ হয়ে যাবে। অতি সহজ সরল তো, তাই এইসব কথা বলছো। কিন্তু ওই সরলতা এই যুগে কোনো কাজে লাগে না। ওই সরলতা আমার রক্তে মিশে আছে। পারলে রক্তটা বদলে নাও, তাহলে দেখবে যুগের উন্নতির সাথে তুমিও তার সংযোগ করতে পারবে। তার যোগ করার কোনো প্রয়োজন নেই, সবার প্রাণে বেতার হয়ে বাঁচতে চাই। সভ্যতা সুশিক্ষার বেতার এখন কেউ শোনে না, এখন সবাই দেখে লোভের টিভি, লালসার টিভি, সুখের টিভি। তাই সময় থাকতে থাকতে বাবার কাছ থেকে সম্পত্তিটা লিখিয়ে নাও, মায়ের কাছ থেকে কেড়ে নাও তার সামান্য গচ্ছিত সোনা দানা। প্রয়োজনে ওদের ও বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি পারবো না, তাহলে তোমার চাকরিটাও থাকবে না। আর খেয়ে দাদার মতো এলাকা থেকে পালাতে হবে। আমিও তোমাকে ডিভোর্স করে দেব, ডিভোর্স। না শিলা না, তুমি এমন কঠিন হয়ে না, ওরা আমার হৃদয়ের সম্পদ, আমার বাঁচার মন্ত্র। ওদের সাথে তুমি হিংসা করো না, তার চেয়ে মিষ্টি খেয়ে তুমি হয়ে ওঠো মিষ্টির মতো সুন্দর। না, মিষ্টি আমি হতে চাই না, আমি হতে চাই ধ্বংসের সৃষ্টি, তাই এটা আমি খাবো না। আমার এই বোনটা অর্থ এবং ভোগের সরঞ্জাম নিয়ে বাড়িতে এসেছে, খুনির ঘর জেনেও সে এতদিন তার যাওয়া পাওয়া আসল কালচারকে ঝাঁপিতে বন্ধ করে থেকেছে। আজ যদি তুমি ওর কথা মতো না চলো, তাহলে তোমার দুটো হাত কেটে নিয়ে তোমাকেও তোমার দাদার মতো পঙ্গু করে দিয়ে যাবো। আমি অবিনাশ ঘোষাল। এই অবিনাশ ঘোষাল বর্তমান যুগের রামায়ণের রাবণ। সেই যুগের রাম লক্ষণ থেকে মেরে ফেললো, রাবণের হতে তোমাদের মরতে হবে। তাই বলো সমান, শিলার কথা মতো চলবে। ভালো চলবে, ভালো চলবে, ভালো চলবে, ভালো চলবো, চলবো। শোন রে জনগণ, এই মারের নামই পরিবর্তন। এই পরিবর্তন ওনারে মিষ্টি নয়, চল রে বদলা, এখানকার কাজ শেষ। চলুন চলুন, এবার আমরা যাই দেশের কাজ। তাই চলুন। যাও, যাও, যাও,
তোমাদের আমি সহ্য করতে পারছি না। জ্বালা, এই বুকটায় ভীষণ জ্বালা। আমার কথা না শুনলে আরো জ্বলবে। সেই জ্বালার আগুনে হিংসার ঘি ছড়িয়ে তুমি তোমার মনের আগুনটাকে দ্বিগুণ করো না বৌমা। তুমি বিশ্বাস করো, তোমার কথা মতো আমি বাড়ির সবার কাপড় কাচতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ মাথাটা ঘুরে উঠল, তাই ওই কাজটা আমি করতে পারি। মা, সুমন, তুই মদ খেয়েছিস? মদ খাবে না তো কি ডাবের জল খাবে? আমি পাগল হয়ে যাবো মা, আমি পাগল হয়ে যাব। কিন্তু তোমার মাথা ঘুরছে কেন? তুমি নিশ্চয়ই দাদার কথা চিন্তা করছিলে। করব না। ছেলেটা সংসারের জন্য পাক হয়ে এর আগে অভিমানে বাড়ি থেকে চলে গেল, তুইও রাগ করে তাকে ফেরালি না, কিন্তু মায়ের মন তো তাই। দরদ একেবারে উতলে উঠছে, তা জান না খুঁজে নিয়ে আসুন আপনার আদরের সন্তানকে। হৃদয় থাকলে দরদ থাকে বৌমা, কিন্তু তোমার কথাগুলো এমন কেন? আমি তো তোমার কথা মতো বাড়ির সব কাজই করেছি, তার বিনিময়ে আমিও তো আপনাকে থালা থালা খাওয়াচ্ছি। তুমি মাকে খাওয়ার কোনো দিচ্ছ কেন? মা আমার টাকায় খাচ্ছে। ওই টাকাটা কিন্তু তুমি আমারই জন্য পাচ্ছ। চুপ কর সুমতি, চুপ কর। ওরে বৌমা যাই বলুক না কেন, ওকে তুই কিছু বলিস না, কারণ আমি তো জানি আজ এই সংসারে আমার দাম কত। তবু সেই আমাকে ভালোবাসতে গিয়ে তুই তো হৃদয় থেকে ক্ষত বিক্ষত করিস না বাবা। তোর এই যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি। মা, মা গো মা। মাতৃভক্ত হনুমান। বৌমা, আপনি যখন তখন কাজ ফেলে আমাদের কাছে চলে আসবেন না, এতে কিন্তু আমার মেজাজটা সবসময় ঠিক থাকবে না। সেই বেঠিক মেজাজের ক্যালকুলেটরটা টিপে তুমি আরো একটা ভুল যোগ করে নাও বৌমা। মাথাটা ঘুরে যাওয়ার জন্য রেশন থেকে আটার ব্যাগটা নিয়ে আসতে একটু দেরি করে ফেলেছি। বাবা, এগুলো কি আটা না অন্য কিছু? ওই প্রশ্নটা তুমি এলাকার স্বনামধন্য রেশন ডিলার তোমার দাদা অবিনাশ ঘোষালকে করো বৌমা। আমি এর উত্তরটা ভুলে গেছি। তার মানে আপনি বলতে চাইছেন আমার দাদা 2 নম্বরে সবাইকে এরকম খারাপ জিনিস দেয়? সে কথা বলার মতো শক্তি আমার কোথায়? এলাকার জনগণ যার ভয়ে ট্যাপও করে না, সেখানে আমার কথা কে শুনবে? শোনানোর মতো মুখ আছে নাকি আপনার? বাজার করা লোকের মুখ থাকা আর না থাকা দুই সমান বৌমা। জুতো খাওয়া মুখের কথা কি কেউ শোনে বৌমা? সেই জন্য তো আপনিও সব কাজ ফেলে এখানে চলে এসেছেন, আর শ্বশুর অসুরের মতো আটার ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে আমার দাদার নামে দোষ দিচ্ছেন। না বৌমা না, ওই কথা বলার জন্য আমি এখানে আসিনি। তুমি বিশ্বাস করো বৌমা, মাথাটা আমার ঘুরে গিয়েছিল ঠিকই, তবু অতি কষ্টে ওই আটার ব্যাগটা আমি বুকে চেপে ধরে রেখেছিলাম বাবা, কারণ ওই আটাটাই যে আমাদের মুখের আহার। আমার দাদার নামে দোষ দেওয়ার জন্য আজ থেকে ওই আহারটাও আপনারা আর পাবেন না। তাহলে কি পাবে? পাবে আমার পায়ের এই চটি। আর ঠিক তখনই রান্নাঘর থেকে আঁশ বটিটা এনে যদি তোমার ঘাড়ে মারি, তাহলে কেমন লাগবে মানুষ মারা আপ টু ডেট বৌমা? মিলন, তুই এসেছিস? একজনের কাতর আহ্বানে আমি এখানে আসতে বাধ্য হয়েছি বাবা। কে সে? একটু পরেই তোমরা দেখতে পাবে। সর্বনাশ, ভিখারিটা যে সত্যি সত্যি এখানে এসে হাজির হয়েছে। না, ব্যাপারটা তো দাদাকে ফোনে জানাতে হবে। কি ভাবছো বৌমা? তুমি যা ভাবার ভাবো, আমি যেটা বলছি সেটা শোনো। ভালোই ভালোই পায়ের জুতোটা পায়ে পরে বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা আমি চাইবো না। তাহলে আজকে আমিও তো তোমাকে ছাড়বো না। কি করবেন? এই পঙ্গু মিলন ভট্টাচার্যের আর একটা পা এসে তোমার পেছনে লাথি মেরে তোমাকে বাবা মায়ের পায়ের নিচে ফেলবে, আর আপনিও কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন মিস্টার সুমন ভট্টাচার্য। থাক না বাবা, থাকলে হবে না,
কুকুরকে সময় মতো মুগুর মারতে হয় বাবা। তার আগে আমি আপনাকে বাদর নাচে নাচাবো। শিলা ম্যাম সাহেব, ইউ শট আপ আনকালচার হাইব্রিড লেডি। ওর গায়ে একটা বেল্টের ঘা বসলে কি করবে? এই বেল্টের গায়ে তোমাকে একেবারে দেশি কুকুর বানিয়ে দেব। এবার দেখ আমার খেলা। বন্ধ করুন, বন্ধ করুন আপনাদের মারামারি। বলুন কে আপনি? আমি তোমার মতন কাপুরুষের স্ত্রী, এর স্ত্রী, আপনাদের বৌমা, আর এই ফুল স্পিড গাড়িটার কড়া ব্রেক মালা। সংসারের নিয়ম ভাঙলে আরো জ্বালিয়ে দেব। তাই বলে আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে আপনি মারবেন? ও তোর সামনে দাঁড়িয়ে তো স্ত্রী যদি আমাকে মারতে পারে, তাহলে আমার বউ শুধু ওকে কেন, তোকেও কেলিয়ে কুকুর করে দিতে পারে। মিলন, তুই ওকে বিয়ে করেছিস? উপায় না পেয়ে বাধ্য হয়েছে মা। তোমার মতো বিদেশি মেয়েকে তো প্রণাম করা উচিত। না বাবা না, প্রণামটা তো আপনাদের প্রাপ্য। তাই থাক থাক মা, থাক। না মা, তোমার মতো মেয়ে আজ দেশে বিরল। তাই তো আমার এই পঙ্গু ছেলেটাকে তুমি বিয়ে করেছো। অসহায় স্বামীর সঙ্গে এসে তুমি করেছো অন্যায়ের প্রতিবাদ, তাই প্রণামটা ভগবানকে দিয়ে আপনারা আমাকে শুধু আশীর্বাদ করুন, আমি যেন কিছু করতে পারি। আর সেই করার মধ্যে আমাকে বেল্ট করাটা বুঝি প্রথম? হ্যাঁ, আর দ্বিতীয়, এই কাপড় কাচার বালতিটা তোমার হাতে দিয়ে বলছি, আজ থেকে এবারই সবার জামা কাপড় তুমি কাচবে। আর তুমি আজ থেকে রেশনে যাবে। আপনারা আজ থেকে শুধু পায়ের উপর পা তুলে আরাম করবেন, আর এই সংসারের যা টাকা খরচ হবে আমি যেভাবে হোক জোগাড় করব। এটা কিন্তু বাড়াবাড়ি। এর থেকে অনেক বেশি বাড়াবাড়ি আপনারা করেছেন মিস্টার আর মিসেস ভট্টাচার্য। অর্থ আর রূপের মোহে পঙ্গু লোকটাকে কাজের লোক বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। সে মা নিজে না খেয়ে ছোট থেকে আমাদের খাইয়ে দেয় মানুষ করেছে, তাকে করে দিয়েছি ঝি চাকরানি। তোমার জন্য পঙ্গু হয়েছে, তোমার শালক সেই দাদাকে জুতো মেরেছে। যে বাবা সারা জীবন কষ্ট করে আমাদের মানুষ করেছে, তাকে করে দিয়েছিস বাজার সরকার। আমরা বাড়াবাড়িটা করে বলছি এই সব কাজ তোদেরই করতে হবে, আমরাও ছাড়বো না। আমি শিলার মা থাকবো অপর তলায়, আর বাবা থাকবে এদের সঙ্গে নিচের তলায়। তার মানে এতদিন এত কষ্ট করে যে সংসার আমি গড়েছিলাম, রক্ত ঘাম ছড়িয়ে নিশিদিন খড়কুটো এনে তিল তিল করে করেছিলাম যে ঘর, স্বার্থ আর লোভের মোহে সেই সোনার ঘর ছুঁয়ে গেল নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে আর টাকার গোলাম, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। সাবিত্রী
এই পরিবর্তনের ভয়ে সত্যবান ভট্টাচার্যের কোনো ক্ষতি হয়নি দাদা। ওই নাকি রে, শিলাকে ওই ঘরে ঢুকিয়ে ওদের ঘর আমি ভেঙে দিয়েছি। কিন্তু ওই ঘরে এক বিদেশি বউ এসেছে, আর সে সেই সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। ওই পঙ্গুটাকে বিয়ে করবে বিদুষী। তুই কি আমাকে সেদিনের মতো ভয় দেখাচ্ছিস না মিথ্যে কথা বলছিস? না, ছোটদা ঠিক কথাই বলছে। তোর মানে মানে ওই ভিখারিটা মালা নামে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আর সেই তোর হাত থেকে কর্তৃত্বের চাবিটা কেড়ে নিয়ে তোর পিঠে গোটা কত বেল্টের ঘা বসিয়ে হাতে কাপড় কাচার বালতি ধরিয়ে দিয়েছে, তাই তো? শুধু কি বালতি, তোর ভগ্নিপতির হাতে রেশন তোলার ব্যাগ ধরিয়ে দিয়ে সংসার সেপারেট করে স্বামীকে ভালো করার জন্য কলকাতায় তার এক ডাক্তার বন্ধুর কাছে চলে গেছে। ডাক্তার বন্ধু? হ্যাঁ, স্বামীকে ভালো করে স্টুডিওতে গান গাইয়ে শিল্পী করে নিয়ে বাড়িতে ফিরবে। আর ফিরে এসেই আমার স্বামীকে বদলাবে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়াবে, তারপর তোমার হাত থেকে কেড়ে নেবে এই এলাকার নেতৃত্বের ভার। করবে না, আমি থাকতে থাকতে সেটাও করতে পারবে না। কোনো কিছু করার আগে ও ঝড় মতো মন্ত্র ফুঁকে ওই কাল নাগিনীকে আমি ঝাঁপিতে বন্ধ করে দেবো। বাড়ি ফিরে আসার সাথে সাথে ওর দুটো পা আমি কেটে নেবো। দাদা স্ট্যাম্প পেপারে সই করি সত্যবান ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। আর সব শেষে ওদের ঘরে চালিয়ে দেবো এই ঘোষালের জ্বলন্ত মশা। সত্য মাস্টারের কোনো ক্ষতি তুমি করতে পারবে না দাদা, অসীম। বরং নিজেই ক্ষত বিক্ষত হয়ে যাবে। অসীম। তাই সময় থাকতে থাকতে চলো আমরা সবাই মিলে মালার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নি, না হলে মালা একদিন সেটা চাইতে বাধ্য করাবে। বলো। আমি চিনি না। আমি জানি, ও খুন হয়ে যা পুলিশ ইন্সপেক্টর সুনীল মুখার্জির মেয়ে। সুনীল মুখার্জির মেয়ে? ইয়েস, আমি নিজে দাঁড়িয়ে থেকে মিলনের সঙ্গে ওর বিয়ে দিয়েছি। আমি কিন্তু ওই মেয়েটাকে তোকে বিয়ে করতে বলেছিলাম। আমিও তো সেটা করতে চেয়েছিলাম। ওর বিয়ের জন্য ও দাদা বৌদি এসে একদিন বলেছিল, অসীম যাও মালাটা মালার গলায় পরিয়ে দাও। তাহলে ওই মালা তুই ওর গলায় পরালি না কেন? পরিয়েছিলাম। কিন্তু ভগবান বোধহয় সেটা মেনে নেননি, তাই ওই মালা ঠাকুরের পায়ে নিবেদন করলো। আর পাশেই ছিল মানুষের ঠাকুর মিলন, সেই মালা তার গলায় পড়লো। আমি গিয়ে দেখলাম ফুলের মালার বন্ধনে মিলন মালা এক হয়ে গেছে। তাই ওদের দুজনকে বিয়ে দিয়ে আমি এখানে ফিরে এলাম আর মনে মনে বললাম, ঈশ্বর তুমি ওদের ভালো করো। আমিও তো তোর বোন, আমার ভালো করা তো তোর কর্তব্য। মালাজ আমার বন্ধুর মতো হয়ে গেছে, তাই ওর ভালো করাটা আমারও কাজ। কলকাতার চেম্বারে। কলকাতা? হ্যাঁ, শিলা বলছিল না মালা তার পঙ্গু স্বামীকে নিয়ে কলকাতায় চলে গেছে তার ডাক্তার বন্ধুর কাছে। আমি তার সেই ডাক্তার বন্ধু, আমি ওর স্বামীকে ভালো করবোই। উপায় নেই। ওকে বলে ডাক্তার নাকি দ্বিতীয় ভগবান, তাই স্বার্থের মোহে কিছু ডাক্তার কষায়ের কাজ করলেও আমি ভগবান হয়ে ওর ভালো করব, কারণ দিস ইজ মাই ডিউটি। চলে গেল দাদা, ছোটদা যে আমাদের বিরুদ্ধে চলে গেল। যোগ ওই ঘর বেঁধে বিভীষণ আমার সুশাসনের রবীন্দ্রপল্লীতে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা করবে। আমি ভাবছি আমার বোনা জল খেতে সুনীল মুখার্জির ওই মেয়েটা ওখানে জড়িয়ে গেল কিভাবে? জড়াবে না, ও যে বেটা ছেলে সেজেছে তোমার কারসাজিটা করে ফেলেছে। কি সেই মেয়েটার এত বড় সাহস আমার দাদার উপর ধোঁকাদারি? চিন্তা করিস না, ওই মেয়েটার জীবন আমি দাঁড়ি টেনে দেবো, দাঁড়ি। অসীমের সঙ্গে ভালো এখনো সম্পর্ক আছে বলে গ্রামে রুটি দিতে হবে, ভালো হয়ে ফিরে এসো। ভেবে ভেবে অস্থির হয়ে পড়বে, আর আমার স্বামী দেবতার মনটাও দুশ্চিন্তায় ভরে যাবে। আর ওই একটা কথায় সত্যবান সাবিত্রী আত্মহত্যা করবে, আর তখন আমরা হাতের মুঠোয় পেয়ে যাবো। বাহ, চমৎকার। আমাদের ঘর ভেঙে দিয়েছে, হাতে বোধহয় স্বর্গ পেয়েছো। সুমন তুমি এখানে না এলেই বোধহয় ভালো হতো,
কিন্তু বাড়িতে বৃদ্ধা মা একা ঘরে সব কাজ করছেন, আর তুমি এখানে এসে এদের সঙ্গে হাসে তুফান তুলেছো। আসবে না তো কি কাঁদবে? তাছাড়া তোমার সংসারে কাজ করার জন্য কি আমি ওকে ওখানে পাঠিয়েছি? আদর্শ স্ত্রীরা সেটাই করে, কিন্তু শিলা তো সেই মেয়ে নয়, মানে আপনি ওকে সেইভাবে তৈরি করেননি। তাই স্বামী হিসেবে আমি ওকে তৈরি করে নেব। মেনটা পড়ে যেন এখন বাড়ি চলো। এটা তোমার হুকুম না? না, হুকুম নয়, এটা আমার অধিকার। তোমার কথায় আমার বোন কিন্তু এখনই তোমার ঘরে যাবে না। আর ধরে নিয়ে যাবো। শোনো। ওর জন্য পঙ্গু দাদাকে আমি চড় মেরেছি, বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছি। ওরই জন্য বৃদ্ধা মা বাবাকে ভাগ করে দুই ভাই উঁচু আর নিচু তলায় সেপারেট হয়ে গেছি। অথচ এই শিলা আজকাল বাইরে বেরিয়ে তার রিয়ার বন্ধুর সঙ্গে মদ খেয়ে অশ্লীল নাচ গান করছে। ওর এই বেলাল্লাপনা আমি কিছুতেই মেনে নেবো না। মানতে হবে, না মানলে তোমার জানটাও যাবে। আর স্বাধীনতার কথা বলছো? আমার এই স্বাধীনতা আরো বাড়বে। আরে এইসব করার জন্য আমার বন্ধু তোমাকে চাকরিটা পাইয়ে দিয়েছিল। ওই চাকরি আমি আর করতে চাই না। চাইলে চাকরি সহ এই শিলাকে আপনি ফেরত নিয়ে নিন। এর যে বেকারত্ব আমার অনেক ভালো। হ্যাঁ, সে তো হবেই, কারণ ওই মালা যে তার রূপের মোহে তোমার চোখটাই অন্ধ করে দিয়েছে। সমান বাচ্চা, তোমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তোলার জন্য? তোমাতম দিয়ে দেবো। সন্দেহজনক এই মরের নামই পরিবর্তন। তুমি আমি একটা বুড়ি গো, এখান থেকে যাচ্ছিলাম, তো তোমাদের চিৎকার শুনে ঢুকে বললাম, তাই ছোড়াটাকে মারছো কেন গো? এই ছোড়াটা কে গো? আমাদের বাড়ির জামাই। আরে বাপ রে বাপ, কালে কালে মানুষের হলোটাকে বউ সহ শ্বশুর বাড়ির লোকেরা জামাইকে ধরে তুমা তুম দিয়ে দিচ্ছে। আরে হাঁটো হাঁটো। গঙ্গা জল, তোমরা তো দেশটারে অপবিত্র করে দিচ্ছ, তাই এই গঙ্গা জল ছিটিয়ে একটু পরিশুদ্ধ করার চেষ্টা করছি গো। মাননীয় বিয়ে করা ছেলের দল বইয়ের কথায় মাকে ছি বানিয়ে সুখের নেশায় সেপারেট হয়ে বহু সহ শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে কি পাচ্ছে দেখছো তো? তার চেয়ে সকালে উঠে ইষ্ট নাম না করে সবাই মিলে বলো, বউ স্বর্গশালী ধর্ম চালার বউ পরম তপ, শাশুড়ি প্রীতিমা বরণের চালাই প্রিয় দেবতা। যাও। যাচ্ছি গো বাবা, যাচ্ছি। আমি তো মানুষকে পরিশুদ্ধ করে একটু মানুষ করতে এসেছিলাম গো। আরে বাপ রে বাপ, হাল ফ্যাশনের দিদিমণি হয়ে তোমরা তো আর ঘরের উঠানে চড়া যান, তুলসী তলায় সন্ধ্যাবাতি দাও না, শুধু নিজের সুখের নেশায় স্বামীকে বাইপাস করে বেলাল্লাপনা করতে চাও। তাই আজকে তোমাকে একটু নারী ধর্ম শেখাবো গো। সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার রুচি, শিক্ষা, জ্ঞান, মনুষ্যত্ব, তাই তোমার কানে কানে বলছি, তুমি এখান থেকে বাড়ি বেরিয়ে যাও, নালে তোমার সব যাবে যাবে সব। পালাও পালাও। আরে হঠাৎ তাই না ছাই, ইচ্ছে করছিল ওই বুড়িটার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিই। ওই চটটা তুমি আমার গালে বসিয়ে দাও, আর সেই দৃশ্য দেখে আমার মতো স্বার্থপর ছেলেদের মনটা একটু পরিষ্কার হোক। সুমন, না, তুমি আমাকে একদম স্পর্শ করবে না। আমার দেহে বিষ আছে, বিষ। যে বিষ এরই মধ্যে আমার মা বাবা দাদা নীল হয়ে গেছে। তবে সাবধান, ওই বিষ আমার বিদুষী বৌদিকে নীল করতে চেও না, তার ফল কিন্তু ভালো হবে না। মরের বদলে আমি মর দেব। মর।
তুই ওর সঙ্গে চলে যাও নরীর 16 তোলা বিদ্যার একটা কলা ছুঁয়ে ওকে ঘায়েল কর। ব্যবস্থা আমি করবো। রবিদাস ঘোষাল পরিবর্তনের জ্বলন্ত মশাল, এই মশালের আগুনে ওদের সব কিছু আমি পুড়িয়ে ছাই করে দেবো। এক মুঠো ছাই। আর সেই ছাই তৈরি করার জন্য ছুটে যাবো ভট্টাচ বাড়িতে। নারীর 16 কলা বিদ্যার সব কিছু প্রয়োগ করবো আমি। নাগিন হয়ে ঢুকেছি যখন, তখন কালো নাগিনী হয়ে তিল ঠেলে ওদের সংসারটাকে করে দেবো নীল। সঙ্গে জনগণ, এই মারের নামে পরিবর্তন। এত করেও আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। কেউ একবারও আফসোস করে বলল না সত্যবার আর যাই করুক মানুষ কেউ একবার এসে বলল না তোদের ঘরটা উঁচু আর নিচু তলায় ভাগ করা উচিত নয়। কেউ একবারও আক্ষেপ করে বলল না যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানেতে প্রণাম তোমার বাজে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। কি করে কথা বলবে? সমাজের বুকে যে এখন উন্নতির স্রোত, সবাই বুঝে নিয়েছে উন্নতি মানে টাকা, ধর্ম মানে খুন রাহাজানি দাঙ্গা, শান্তি মানে ঘর ভেঙে দিয়ে মানুষকে দাবিয়ে রাখা। যার ফলে নারীর মূল্য আজ পাশিকে, মানবিকতা আজ ছেদা পয়সা, সভ্যতা আজ উলঙ্গ। সত্যের চোখে জল, মিলন পঙ্গু, আর আমার সুমন সবসময় বিভেদের ঘরে রক্তাক্ত। প্রেম আজ এখানে খুব সস্তা, শিক্ষা সংস্কৃতিকে কেউ পোছে না। শুধু অজান্তা স্টাইলে স্ট্যাচু থাকা, ধনতন্ত্রের শো সাজানো, ব্যভিচার কেলেঙ্কারি এবং নরকের পেছনে দরজা, গণতন্ত্রের লাইন। অথচ এমন একদিন ছিল যেদিন আমরা সবাই যাত্রী ছিলাম একটি নাওয়ের। পালতু এসে দিয়েছিল, হালকালি তার হাতে ছিল। আমরা সবাই চলতেছিলাম তীরের পানে। কি সাবিত্রী তুমি? তুমি? হ্যাঁ, কিন্তু কিন্তু আজকাল তো তোমার আর দেখাই পাওয়া যায় না। ওপর তলা থেকে নিচের তলায় নেমে আসতে বুঝি তোমার খুব কষ্ট হয়? না, দেখো না, এমন করে বলো না। তুমি তো জানো তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়, কিন্তু কি করব বলো? ওই ছোট বৌমা যে আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, তার উপর এ ঘরে আসতে বারণ করেছে যে। তাই নাকি? পুরা পুরা এত স্বার্থপর? বাবা মাকে ভাগ করে নিয়েছে বলে আমার সঙ্গে তোমায় দেখা করতে দেবে না? না না না, এটা মানা যায় না। আমি আজই সুমনকে বলে তোমাকে আমার কাছে নিয়ে এসে রাখবো। তাতে সুমন কাঁদবে। সাবিত্রী, তুমি জানো না ওর মনটা কত সুন্দর, ওর হৃদয়টাকে তুমি বুঝতে পারোনি। তাছাড়া আমার পঙ্গু মিলন এত বোঝা বইবে কি করে? সবার বোঝা বয় যে ওর কাজ। সাবিত্রী, তুমি এলে তোমাকেও মিলন প্রতিপালন করবে। তবু আমি সুমনকে ছেড়ে আসতে পারবো না। কিন্তু হ্যাঁ গো, ওরা কোথায়? ওরা তো এখন কলকাতায়। বড় বৌমা আমার মিলনকে নিয়ে গেছে তার এক ডাক্তার বন্ধুর কাছে, আর যাওয়ার সময় বলে গেছে সে আমার মিলনের পা ভালো করে তাকে টিভিতে গান গাইয়ে তবেই বাড়ি ফিরবে। সত্যি বড় বৌমা বিদুষী। এমন বিদুষী যদি আমার ছোট বৌমা হতো, তাহলে এই ঘরটা না ভেঙে হয়ে উঠতো স্বর্গ। সেটা বোধহয় ভগবান আমাদের কপালে লেখেনি। তাই তো এত করার পরেও সত্যবান আজ অভুক্ত। কি বলে? তুমি এখনো কিছু খাওনি?
কি করে খাবো? ওরা তো বাড়িতে নেই, আর হাত পুড়িয়ে রান্না করে খেতেও আর মন চায় না। ওরা সকালে আমাকে এই রুটিটা দিয়েছিল, রুটি? এটা তুমি খাবে? না 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 না, ওটা তুমি খাও। ওটা আমি খেলে তোমাকেও তো উপোস করতে হবে, তার চেয়ে ওটা তুমিই খাও। না গো, মেয়েরা একবেলা না খেলে তেমন কিছু হয় না, কিন্তু তুমি তো পুরুষ মানুষ, না খেয়ে পারবে না, তাই এই রুটিটা তুমি খাও। আমি একা খেতে পারবো না, এতদিন সব খাওয়ার আমরা দুজনে ভাগ করে খেয়েছি, তাই ওই রুটিটাও আজ আমরা ভাগ করেই খাবো। আর খেতে খেতে আমরা মিলনের টিভিতে গান শুনবো। মিলন বুঝি টিভিতে গান গাইবে? হ্যাঁ গো, এক্ষুনি। কিন্তু কিভাবে শোনা যায় বলো তো? দেখো, আমি বলছিলাম কি, ছোট বৌমা তো এই সময় বাড়িতে নেই, চলো ওদের টিভিতে চালিয়ে দিয়ে আমরা মিলনের গান শুনি। হ্যাঁ, সেই ভালো, চলো 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 চলো। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরা এনেছে মোরে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরা এনেছে মোরে। তোমরা আমার কতখানি ভালোবাসা বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরা এনেছে মোরে। ধন্যবাদ দেব আমি নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। ধন্যবাদ দেব আমি নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। আমারই কণ্ঠে অমৃত হয়ে যেন নিত্য পড়ে তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরা এনেছে মোরে। ফিরা এনেছে মোরে। ফিরা এনেছে মোরে। আমার মিলন গান গেয়েছে। আমার মিলন শিল্পী হয়েছে। নাও, এই রুটিটা এবার তুমি খেয়ে নাও। শুধু রুটি নয় মা, ওই রুটির সঙ্গে তোমার এই অভাগা ছেলের আনা এই মিষ্টিও নাও। সুমন, সেদিনও আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম মা, কিন্তু খাওয়াতে পারিনি। ওরা মেঝেতে ফেলে সেই মিষ্টিগুলো নষ্ট করে দিয়েছিল, কিন্তু আজ কেউ নষ্ট করবে না মা। বাবা, আমি যে বড় অভাগা বাবা, সবাই আমাকে ভুল বুঝলো। দাদা আমাকে কাপুরুষ বললো, বৌদি করলো ঘৃণা, তুমি করলে অভিমান। স্ত্রীর কাছে হয়ে রইলাম তার কেনা গোলাম। শুধু মা আমার মনটাকে চিনে আমাকে তরাই করছে, তা না হলে জীবন নষ্ট করা আমার এমন চরিত্র লিখেছেন যে কোনো কালি না মেকেও আমি কলঙ্কিত হয়ে গেছি মা। চুপ কর বাবা, তুই চুপ কর। পারছি না মা, আমার হৃদয় আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাই মিষ্টি তুই নিজের হাতে আমাদের খাইয়ে দে বাবা। তোমরা মিষ্টি খাবে? এই নাও মা, তোমরা মিষ্টি খাও বাবা। এই নাও, তোমরা মিষ্টি। ওই মিষ্টি যে খাবে সে তার ছেলের মাথা খাবে। পারলাম না রে সুমন, ওই মিষ্টি খাওয়ার জন্য ছেলের মাথা খেতে পারলাম না।
মাকে খাবার করে দিচ্ছ কেন? যা করা উচিত ছিল আমি তাই করেছি। তোমাদের এই লুকোচুরি আজ আমি নিজের হাতে ধরে ফেলেছি। এটা লুকোচুরি নয়, ওনার আমার বাবা মা, ছেলে হয়ে কিছু খাওয়ানোর অধিকার আমার আছে। আছে, তবে সেটা আমার দাদার দেওয়া চাকরির টাকা থেকে নয়। ওই চাকরি আমি আর করতে চাই না। দেশ শপথ করে বলছে আজ থেকে চাকরি আমি আর করব না, আর তোমাকে ওই ঘরে রাখবো না, তোমার দাদার ঘরে ফিরিয়ে দেবো। তাই ফিরিয়ে দিয়ে আসো। उसका पहले तुम भी फिरिए दाओ এই বাবুজির ফোটা ফোটা খুন আর পসিনা, এই মাঝির মমতা, এই দোস্তের জনি আর আমার 1 লাখ রুপিয়া। কি হলো, কিছু তো বলেন। কেন বলবো? তুমি আমাদের কে যে তোমার কথার উত্তর দেব? ও আমাদের ছেলের মতো বৌমা। তোমার স্বামীর পরীক্ষার জন্য ওই সেদিন 1 লক্ষ টাকা দান করেছিল। ও তাই নাকি? জি হ্যাঁ। কেন বাবুজি, মাঝির কথা বিশ্বাস হচ্ছে না নাকি তোমার মনে হচ্ছে না আমি 1 লাখ রুপিয়া দিতে भी পারি? তো ওই টাকা তুমি বুঝি ফেরত নিতে এসেছো? হ্যাঁ, জরুর নেবে, জরুর নেবে। আরে সুমন দোস্ত को চাকরি পাইয়ে দিয়ে তোমারা মাফিক লড়কি যদি ওই রুপিয়া वापस চাইতে পারি, তাহলে আমি भी আমার রুপিয়া वापस লিবে না কেন? ওই টাকা নিতে হলে তুমি ওদের কাছে যাও। और চাকরি ফিরে নিতে হলে भी सरकार को बुलाओ, बुलाओ। ওসমান আলী! हाय सिलामन, सिलामन। এই আসমান को मदद দেখালে তোমারা খেল এখানে একদম খতম করিয়ে দেবে, খতম। আসমান, नहीं बाबूजी, नहीं माजी। हमें कुछ करबे ना, কারণ এই সুমন দোস্ত इतना दिल वाला आदमी, और এই आदमी এই औरতের কড়া কড়া বাত শুনে আমার দিমাগ थोड़ा सा গরম হয়ে গেছিল। আপনাদের মাফিক আমার কপি কেঁদে কেঁদে লাল হয়ে গেছিল। কিন্তু ওকে নয়, তোমার টাকা আমি ফিরিয়ে দেবো। যে বাবা মাকে সামান্য মিষ্টি খেতে দিতে পারে না, সেই সংসারে কাউকে কিছু দিতে পারবে না। আমি রুপিয়া চাই না দোস্ত, আমি চাই তোমাদের কাছ থেকে সির্ফ দোস্তি। আসে আমার সব রুপিয়া মুকুব, কারণ রুপিয়া बहुत হারাম की चीज আছে, लेकिन ये आसमान हराम नয়, सच्चा दोस्ती के लिए सबसे अच्छा। আসমান, बाबूजी, माजी, बहुत बहुत शुक्रिया। बहुत আসমান, 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 আসমান। ভয় নেই, ও আবার ফিরে আসবে। বৌমা, কারণ আমার কাছে খবর আছে আপনাদের বড় বৌমা মালার সঙ্গে ওর তৈরি হয়েছে অবৈধ সম্পর্ক। কি? তুমি আমার গালে চড় মারলে? মারলাম। এবার তোমাকে প্রকাশ্য রাস্তায় নিয়ে গিয়ে নিজের হাতে খুন করবো, তারপর চুরি দিয়ে তোমার বুকটা চিয়ে সবাইকে দেখাবো কত নিষ্ঠুর হলে মেয়েদের অন্তর এত কঠিন হতে পারে। চলো আমার সঙ্গে, চলো না। ওরে দিনকাল ভালো নয়, ওকে তুই কিছু বলিস না বাবা, ওকে তুই কিছু ও যাই বলুক, যাই করুক, ওকে তুই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দেবার জন্য আমরা এখানে আসিনি সত্যবান ভট্টা। এই যমরাজ এবং যমদূত তোমার সামনে এসে উপস্থিত হয়েছে। অবিনাশ ঘোষাল, অবিনাশ ঘোষাল তুরন্ত দুর্পা। সন্দেহ মানুষজন এবার সত্যি সত্যি ভাবে মরের নাম পরিবর্তন। সেই পরিবর্তন করার জন্যই তো আজ আমরা এখানে উপস্থিত হয়েছে। তার মানে যাও, এই কাগজটা একটা সই করে দাও। কিসের কাগজ ওটা? কি এটা তো স্ট্যাম্প পেপার। না না না, এই স্ট্যাম্প পেপার আমি কিছুতেই সই করব না। সত্যবান ভট্টা, এই স্ট্যাম্প পেপারে সই করে দিলে আমার সমস্ত সম্পত্তি বেনামে চলে যাবে, আমার ছেলেরা হয়ে যাবে বাস্তুহারা। তাই তাই প্রাণ থাকতেও এই স্ট্যাম্প পেপারে আমি কিছুতেই সই করব না। তাহলে প্রাণটাই চলে যাক। আসমান আলী, আসমান আলী তো নিজের কাছে ব্যস্ত। সাবিত্রী, সাবিত্রী
জমদূতের হাতে বন্দি। আমাকে ছেড়ে দাও, বলি তোমাদের এইসব কথা আমি সবাইকে বলে দেবো। আর আগে আমি তোকে অন্ধ করে দেবো, অন্ধ। করতে চাও ওই কাগজটা একটা সই করে দাও, নাহলে তোমার বংশের কাউকে রাখবো। দাও, সই করো, সই করে দাও, সই করে দাও, সই করে দাও। ওই করে দিলাম, আমি অন্ধ করে দিলাম। জনগণ, এই মারের নামই পরিবর্তন। বাবা বাবা বাবা, তুমি আমাকে এইভাবে মিলন মিলন করে ডাকছো কেন? তোমার কণ্ঠস্বর এত কান্না কেন? তোমার কি হয়েছে বাবা? বাবা 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 বলে চিৎকার করছো কেন? জানো মালা, আমার মনে হলো কারা যেন বাবাকে মারধর করে একটা সাদা পেপারে সই করে নিয়েছে, আর বাবা আমাকে মিলন মিলন করে ডাকছে। এটা তোমার স্বপ্ন, বাস্তব নয়। না মালা না, এটা বাস্তব বাস্তব বাস্তব। কি হলো মালা, তুমি এইভাবে আমাকে জড়িয়ে ধরলে? এতদিন তোমার কাছে যেটা পাই নাই আর সেটা নেবো বলে আমার যা কিছু ছিল সবই তো তোমায় দিয়েছি, বলো আর কি চাও তুমি? আমি তোমার কাছে সন্তান ভিক্ষা চাই। মালা, তুমি আমার স্বামী, তোমার কাছে এইটুকু পাওয়ার অধিকার তোমার আছে। বিশ্বাস করো, আমি বহুদিন উপবাসী যৌবন যোগিনীর ন্যায় তোমার ভবিষ্যতে ধ্যান ধারণায় এতদিন মগ্ন ছিলাম, আর সেই ধ্যান ধারণা আমার ভেঙে গেছে। তাই এই রাতটা আমাকে ভিক্ষা দাও। বিশ্বাস করো, নারী হয়ে নিজেকে সঞ্চমের বাঁধনে বেঁধে রাখতে পারছি না, তুমি আমাকে কাছে টেনে নাও। তুমি কিছু চাইলে আমি কি না দিয়ে থাকতে পারি? তোমার জন্য আমি দাঁড়াতে পারছি, তুমি আমার পা ভালো করে দিয়েছো। না না, আমি নই, ভালো করছেন ভগবান, ভালো করছে ডাক্তার, ভালো করছে আমার দাদার অর্থ, বৌদির সেবা, আমার কর্তব্য অধ্যাবসায়। সত্যি ওদের তুলনা হয় না। আর কেউ আমাকে পঙ্গু বলে উপহাস করবে না, কেউ আমার ক্র্যাচ কেড়ে নিয়ে আমাকে রাস্তায় ফেলে দেবে না, আর তোমাকেও আমার কাছে সন্তান ভিক্ষা চাইতে হবে না। কে বলেছে আমি তোমার কাছে ভিক্ষা চাইবো? আমার স্বামী সুস্থ সবল, আমার স্বামী একজন গানের শিল্পী, যার গান শুনে গোটা দেশের মানুষ আনন্দে অভিনন্দন জানাচ্ছে। আমি তার কাছে ভিক্ষা চাইবো কেন? কিন্তু এটা কেমন করে হলো মালা? আমার ডাক্তার বন্ধু জীবন বিজ্ঞানের ল্যাবরেটরিতে গবেষণা করে রাবারে পা বানিয়ে তোমাকে পূর্ণাঙ্গ মানুষ করে দিয়েছেন। সত্যি তিনি ভগবান, ধন্বন্তরী, তার তুলনা হয় না। তাই আজ তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব। মিলন, তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের ঢেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের ঢেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি কই, হয়েছি আমাকে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাকে আমি কই। ভাষা সকালের রে, তুই আমার ঘুমের রে, তুই চাদরে মোড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাকে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাকে আমি কই। এসে গেছে দিন, কত নানি নামাবো এসো হতে বলি সব আমার। তুই এই গান মন ভাড়াতে কাটবো ঘুম নেবছে যাওয়া, ইশারা বলেছে কি জানা,
তোমরা না কিছু না 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 কিছু নয় বলে ওইভাবে চলে যাবেন না। বলুন কি হয়েছে? এসেছে একটা দুঃসংবাদ নিয়ে। দুঃসংবাদ? হ্যাঁ ভাই, একটু আগে তোমার দোস্ত আসমান আলী ফোন করে বললো কি বললো? বললে অবিনাশ ঘোষাল কাল রাতে তোমার বাবাকে মারধর করে মারধর করে সাদা স্ট্যাম্প পেপারে যা সম্পত্তি ছিল সেটা বোধহয় সই করিয়ে নিয়েছে। হতে পারে না। ওই অবিনাশ কথা এমনিতেই আমাদের সর্বশান্ত করেছে, কিন্তু আমাদের ভিটেমাটিটুকু কেড়ে নিতে পারে না। আমাদের জীবনটাকে চালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। বিনা দোষে বাবার মাথায় দিয়েছে কলঙ্কের বোঝা, মায়ের মমতাকে করেছে খুন, আমার লক্ষ্য তো দেওকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমার বিদুষিতে আমি যখন পা ফিরে পেয়েছি তখন ওই স্ট্যাম্প পেপার নিয়ে উদ্ধার করবই করব, হয় মুক্তি নালে মৃত্যু। ঠিক বলেছো। ওই অবিনাশ ঘোষাল আমার অনেক অনেক ক্ষতি করেছে, বারবার পোশাক বদলে সত্যটাকে মাটিতে পুঁতে দিয়েছে। আর সেই সত্যকে আবিষ্কার করার জন্য চলো ওই রবীন্দ্র পল্লীতে। হ্যাঁ রবীন্দ্র পল্লী 10 বছর আগে আমাদের অনাথ করে দিয়েছে। আজ ওইখানে যখন বদলি হয়ে যাওয়ার সুযোগ পেয়েছি তখন সবাই হাতে হাত মিলিয়ে চলো সত্যের সন্ধানে। না, না, আমি তোমাদের যেতে দেবো না। এতদিন পরে যখন আমরা সবাই এক হয়েছি তখন বিচ্ছিন্ন তোমাদের হাতে, তোমাদের আমি কিচ্ছিতেই বিচ্ছিন্ন হতে দেবো না। সত্যের সৈনিকরা সব সংঘবদ্ধ হয়ে আমাকে জব্দ করার জন্য ছুটে আসছে। অর্থ কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি, খুন, ধর্ষণ, রাজধানী, পৃথিবীতে যত রকম করাপশন আছে সবকিছুর প্রমাণ নিয়ে হাই কমান্ডের নির্দেশে আমাকে ধরতে ছুটে আসছে। তোমাকে না দাদা, তোমার পাপে আমার প্রাণটা ওখানে যাবে। আরে সেই জন্য তো এখান থেকে পালাতে হবে। চল চল আমাদের সঙ্গে নাও দাদা, নাহলে ওরা আমাকে বাঁচতে দেবে না। তার জন্য আমি কি করবো রে? তোর পাপের শাস্তি তুই নিজেই ভোগ কর। তুমি কি বলছো দাদা? এতদিন আমি তোমার হয়ে ওদের বিরুদ্ধে গেছি, আজ তুমি এই কথা বলতে পারলে? আরে পারলাম রে পারলাম। আরে যে মেয়ে আমার কথা নিজের স্বামীকে আঘাত দিতে পারে সে যে আমাকে ঘা দেবে না তার কি গ্যারান্টি আছে বল? শয়তান, শেষে তুমি আমার সঙ্গে এই ব্যবহার করলে। ঈদ বললে পাটকেল খেতেই হবে মেম সাহেব। আমি কি ভুল করেছি? তা ভুলটা যখন বুঝতে পেরেছিস তখন রাস্তায় বসে কাঁদ, নচেত ওদের পায়ে ধরে বল তোমরা আমাকে ক্ষমা করে দাও। শ্মশানের তুলসী তলায় জ্বালা সন্ধ্যা প্রদীপ। হ্যাঁ অবিনাশ ঘোষাল, আমি তাই করব। মেম সাহেব, আমি মেম সাহেব নই। আজ আমি ভট্টাচার্য বাড়ির কুলবধূ। তোমাদের কথাই সোনার সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। শ্বশুরকে কাঁদিয়েছি, শাশুড়িকে জি করেছি, ভাসুর যাকে আঘাত দিয়ে স্বামীর বুকে ঢেলেছি বিষ। আজ সেই বিষে আমি তোমাদেরকেও শেষ করব। আমি তোমাকে উলঙ্গ করে দিয়ে আর সেই ছবি ইয়াং জেনারেশনের মোবাইলে মোবাইলে ভাইরাল করে দেবো। ভাইরাল আমার দিকে চেয়ে দেখো, আমি বসন্তের গন্ধ দেব। এই কে তুমি? ডানা কাটা পড়ে 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 স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে পেমেন্ট ছাড়া করে। হাই রে কি যে করে, হাই রে কি যে করে। আমি ডানা কাটা পড়ে, আমি ডানা কাটা পড়ে, আমি ডানা কাটা পড়ে, আমি ডানা কাটা পড়ে। সেলফি দিতে চাই সবাই লাগাই হুড়োহুড়ি। হাই রে কি যে করে, হাই রে কি যে করে। আমি ডানা কাটা পড়ে, আমি ডানা কাটা পড়ে, আমি ডানা কাটা পড়ে, আমি ডানা কাটা পড়ে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সত্যি তুমি ডানা কাটা পড়ি। এই পরীর বডিতে আছে হরেক রকম খেলা। আরে সেই খেলা আমিও যে একটু খেলতে চাই। তাহলে যে আমি তোমার সাথেই থেকে যাব। আরে আমি তো সেই কথা বলতে চাই। সত্যি কথা বলতে কি তুমি আমার সঙ্গে থাকলে না ধন্য জীবন পূর্ণ হবে মন। শোন রে জনগণ, মারের নামই পরিবর্তন। বলছে এত অল্পতেই ভরে গেল এদের মন, কিন্তু এর জন্য যে আমাকে
আমাকে একটা ভিট দিতে হবে। বলো সেটা কি? ওই সই করা স্ট্যাম্প পেপার। না, দাদাটা কাউকে দেবে না। তাহলে তোমার দাদাও যে আমাকে পাবে না? না, ওই পেপারে আমার শ্বশুরের সবকিছু আছে, ওটা আমি নেব। আমি থাকতে ওটা যে তোমার মতন মেয়ে নিতে পারবে না। না, ওটা তুমি নিতে পারো না। কেন নিতে পারি না? তুমি যখন নিজের ঘরে এদেরকে ঠুকিয়ে শাশুড়িকে অন্ধ করে বেলায় শ্বশুরকে সর্বহারা করতে পারিস, তাহলে তোদের সর্বহারা করার জন্য ওই পেপারসটা কেন আমি নিতে পারবো না? আমি তোর দিদি মালা, তুই এখানে বাড়ি ফিরে যা, বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ভাসুর স্বামীর পা ধরে বল যা করেছিস ভুল করেছিস, আমি এদের শাস্তি দিয়ে ওই পেপারসটা নিয়েই বাড়ি ফিরবো। আমি ভুল করেছি, বাড়ি গিয়ে আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেব, তারপর ওদেরকে সঙ্গে করে নিয়ে এসে আমি তোমাকেও শায়েস্তা করবো অবিনাশ ঘোষাল। শায়েস্তা শায়েস্তা? রং বদলে ফেলেছি, তাই তোর কপালে ওই পেপারটা ফেরত না। ওটা যেন আমি ঠিক সময় পাই। আমি এত বোকা নয় মামুনি, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি আমার অনেক প্ল্যান খালি করে দিয়েছ, তাই আগে পিস্তলটা নিয়ে আসে, তারপর পাবে পাবে তুমি ওই পেপারটা পাবে। আসলে কি জানো, জামা বদল করার সময় ওই পেপারটা আমার আর একটা জামার পকেটে থেকে গেছে, ওটা আমি নিয়ে আসি, তারপর দুজনে কিন্তু ওই পেপারটা তো দাদার কাছেই ছিল। জানি তো, জেনে ওকে যেতে দিলে কেন? তোমার জীবনের টিভিতে আমার যৌন ছবিটা দেখাবো বলে। পরি? না, আমি পরি নয়, আমি মালা। চলা চল ওই রেল লাইনের ধারে। এই সেই রেল লাইনের ধার যেখানে আমার বাবাকে মেরেছিলি। অস্তকালে আত্মনাদ কর। আমার বাবাও ঠিক এইভাবে মরণ আত্মনাদ করছিল, কিন্তু শুনিসনি? প্রথমে পায়ে গুলি করেছিলি, তারপর হাত পেতেছিলি। ওই শোন, দুরন্ত এক্সপ্রেস আসছে, এবার তুই দু টুকরো হয়ে যাবি। যা প্রতিশোধ দিয়েছি, বৃত্তি হত্যার প্রতিশোধ। তুমি কি করলে মালা? প্রতিশোধের মত্ততায় আইনের ঘরে লোক হয়ে আইনকে তুমি হাতে তুলে নিলে। আইনের কথা বলছো অসীম? আমার বাবা তো আইনের লোক হয়ে পুলিশ বাড়ি নিয়ে ভাটিখানা ভাঙতে এসেছিল, তোমার দাদা তাদের টাকা দিয়ে লেট করে দিল। বদলা আমার বাবাকে মেরে বিনা দোষে আমার শ্বশুরকে জেল খাটালো। সেটা আমি বুঝতে পেরেছি মালা, কিন্তু তুমি কি বুঝতে পেরেছো এত করেও ওই অবিনাশ ঘোষাল তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি? অসীম, ছদ্মবেশে এসে আসল সত্য জেনে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে মিলনের সঙ্গে মিলিত হয়ে তুমি ওর স্বপ্ন সার্থক করেছো। তোমারই জন্য সুমন শিলা জীবনের মূল স্রোতে ফিরে গেছে, এবার সত্যের ঘর রাহুমুক্ত হবে। কিন্তু কিন্তু তার আগে তোমার হাতে খুনের রক্ত মানায় না। ওরা যদি খুনের খেলা খেলতে পারে, তাহলে আমি খুনের লাল রক্ত মাখতে পারবো না। কেন পারো না? কেন জানো? তুমি যে সতী, সীতা, সাবিত্রীদের উত্তরসূরি, তুমি যে শিল্পী স্ত্রী, তুমি যে সত্যবান মাস্টারের ঘরের কুললক্ষ্মী, তাই তোমার হাতে সন্ধ্যা প্রদীপ মানায়, এই পিস্তল নয়। তো অবিনাশ ঘোষালকে না মারা পর্যন্ত এই পিস্তলটা যে আমার হাতেই থাকবে। এই পিস্তল আমি কিছুতেই হাতে দেব না। না, নতুন করে খুনের রক্ত আমি তোমাকে মাখতে দেব না। ছাড়ো। কি মালা তুমি? এই পটলাকে না আমার বাবাকে ঠিক যেইভাবে মেরেছিল, আমি সেইভাবে একেবারে শেষ করে দিয়েছি। আর যে অবিনাশ ঘোষাল আমাদের সর্বশান্ত করেছে,
তাকে বাঁচিয়ে তার ভাইয়ের সঙ্গে? না মিলন না, তুমি যা বুঝেছো ভুল। ভুল? ভুলে ভরাই তো আমার জীবন। ওকে পেয়ে ভেবেছিলাম ভুলটা ফুল হয়ে ফুটে উঠবে, কিন্তু মালা খুনের রক্ত হাতে মেখে আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। থাকো না, আমি তো তোমার জন্যই প্রতিশোধ নিয়েছি। সেই সঙ্গে আমার বাবার সই করা স্ট্যাম্প পেপারটা আনতে পেরেছো কি? না, পারিনি। এইবার আমি নিজের হাতে অবিনাশ ঘোষালকে মারবো। না না না, আর মারামারি হানাহানি নয়। গ্রামে গ্রামে শিবিক আছে, খুন খারাপি করার আগে সব কেস তাদের জানাও, আইন তোমাদের পাশে আসবে। না দাদা, আমি সেটা করিনি। এই পর্দাকে রেল লাইনে ধরে নিয়ে এসে একেবারে শেষ করে দিয়েছি। ভুল করছিস, এর জন্য আমি তোকে অ্যারেস্ট করব। না স্যার, পল্লাকে ও মারেনি, মেরেছি আমি। আপনি আমাকে অ্যারেস্ট করুন। ও আই সি। দাদা, ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো থানায় চলো। বৌমা, তোমরা তোমরা আমার সই করা স্ট্যাম্প পেপারটা ফিরিয়ে নিয়ে এসো। না রে অবিনাশ ঘোষাল, আমাদের মাথা গোজা টাইটা কেড়ে নেবে। সেই জন্যই অবিনাশ ঘোষাল তার দল বানিয়ে এদিকেই আসছে। মা, সে কি? তাহলে তো এক্ষুনি ওই শয়তানটা আমাদের ঘর ভাঙবে, আমাদের ঘরে স্থাবর অস্থাবর লুট করে শেষে ঘরে আগুন দিয়ে আমাদের পথে বের করে দেবে রে সুমোহন। বাবা, কিন্তু কিন্তু এই অসহায় অবস্থায় আমরা যাবো কোথায়? এই অন্ধ মাকে নিয়ে তুই কি করবি? আমি যে কি করবো আমি তো কিছুই ভাবতে পারছি না। মা, কিন্তু এতদিন সৎ থাকার পরেও আমরা হেরে যাব। কান্নায় কি আমাদের জীবনে সম্বল হবে রে? তোমাদের সুমন যে বড় দুর্ভাগা। মা, জীবনে প্রথমে সুখের লোভে শিলাকে বিয়ে করে আমি যে বড় ভুল করেছি। দাদা বৌদি যে আমার মতো দুর্ভাগা। আমাদের দুর্ভাগ্য, দারিদ্রতা, অর্থহীনতা আর হাজারো সমস্যার জন্য ওদের জীবনে সন্ধ্যা প্রদীপ জ্বলেনি, তার জন্য দায়ী আমি। শিলা, ছোট বৌমা। এতদিন দাদার কোথায় ভুলি ভগবানের মতো ভাসুরকে জুতো মেরেছে, বিদুষী দিদিকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। তাহলে এই পেশা তুমি কেন এখানে এসেছো? আজ পশারিনীর হাতে কেন পূজারিনীর থালা? আপনাদের পায়ে অঞ্জলি দিয়ে প্রণাম করব বলে। বৌমা, এতদিন আমি যা করেছি আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। যতদিন না পর্যন্ত তোমার দাদার কাছ থেকে স্ট্যাম্প পেপারটা ফিরিয়ে আনতে পারছো, ততদিন তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওই পেপার ফিরিয়ে আনার জন্য এবারে লক্ষ্মী মালা দিয়ে হাতে মারণাস্ত্র নিয়ে কালি সেজেছে। এই কালী আজ পটলাকে মেরেছে, অবিনাশ ঘোষালের ভাটিখানা ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তো অবিনাশ ঘোষাল বোম ছুটতে ছুটতে এদিকে আসছে। চলো আমরা অন্য কোথাও চলে যাই। না না মিলন, না। ওই শয়তানের ভয়ে পিতৃ পিতামহের ধুলি মাখা এই বাংলার মাটি ছেড়ে আমরা কোথাও যাব না। বাবা, মরতে হলে আমরা এখানেই মরবো, তবু ওই শয়তানের ভয়ে আমরা আমাদের মাটি মাকে কিছুতেই হারাবো না। বাবা, মিলন, তোর বাবা তো ঠিক কথাই বলেছে। তাছাড়া আজ তুই গান গিয়ে শিল্পী হয়েছিস, ছোট খোকা আবার অফিসার হয়েছে। আজ কালীর হাতে পূজার থালা উঠেছে, লক্ষ্মীর হাতে উঠেছে খড়গ। তাই এই অবিনাশ ঘোষাল এলেও আমরা সবাই মিলে তার প্রতিরোধ করব। ওই ফসলকে আমরা কিছুতেই ছাড়বো না। তোর আগে আমার পিস্তলের গুলিতে তোরা সবাই মরবে রে। নাই বলছি ভগবান যে তোদের সকলকে এক জায়গায় পাইয়ে দেবে সেটা আমি বুঝতে পারিনি। তা যখন পাইয়ে দিয়েছেন তখন আমার পিস্তলের একটা একটা গুলিতে ফিনিশ হবে তোদের জীবনের জীবন। পেছনে কিন্তু জনগণ, তারা সবাই বলছে শোন রে ঘোষাল শোন, মারের নামই পরিবর্তন। এগিয়ে আসবে না, আমার পিস্তল কিন্তু লোডেড আছে। আমার হাতের জানোয়ার। এই খড়গাছ তোকে কাটবো। না। দে, আমার বাবাকে ফিরিয়ে দে। আমার আগে চরিত্রটা আমার জীবনটা ফিরিয়ে দে। আবার কৃষ্ণকে ফিরে দে শয়তান। এতদিন রং বদল করে জনগণের সর্বনাশ করেছিস, শিলা। আজ বাস্তবিকই কেড়ে নিয়ে আমাকে পিছে বসাতে চাস। না। তাই ওই পেপারটা ফিরিয়ে দে। অনেক কংগ্রেসের পক্ষে সহ্য করেছি, কিন্তু আর নয়। এই তুই এগিয়ে আসবে না,
তাহলে শিলাকে মায়ের বুকে পাঠিয়ে দেবো। অবিনাশ ঘোষাল, তাই সন্দেহ জনগণ, এবার সত্যি সত্যি হবে মোরের নাম পরিবর্তন। সেই পরিবর্তনের পরিবর্তন আমি করব। পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি, শ্বশুরের সংসারকে নিষ্কণ্টক করেছি, জনসাধারণকে দিয়েছি শান্তি। কোথায় কোথায় শয়তান অবিনাশ ঘোষাল? অবিনাশ ঘোষাল মারা গেছে। এ তুমি কি করেছো মালা? তোমার বাবার আসল মৃত্যু রহস্য ভেদ করার জন্য তোমার দাদা স্বরাষ্ট্র মন্ত্রের কাছে অ্যাপিল করেছিল। সে অ্যাপিলে আমি আসমান আলী এবং বিভিন্ন ছদ্মবেশে অভিনয় করে সমস্ত এভিডেন্স নিয়ে ওকে আমি অ্যারেস্ট করতে চেয়েছিলাম, কারণ আমি সিআইডি অফিসার পি চ্যাটার্জি। স্যারের কথা আমি এসেছিলাম বাবার প্রকৃত খুনিকে অ্যারেস্ট করে জেলে পচিয়ে মারবার জন্য, কিন্তু তুই সংসারের সাথে মানুষের সাথে এই জানোয়ারটাকে মেরে আমি সবাইকে শান্তি দিয়েছি। এবার তুমি আমাকে অ্যারেস্ট করো। অফিসার অ্যারেস্ট হিম। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ তুমি কি করলে ভালো ভালো, এ তো আমি চাইনি। আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করো মিলন, আমি তোমার কাছে ফিরে আসবো। ভেবেছিলাম সুখ দিয়ে, শান্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, শীতলায় জ্বালাবো মঙ্গল দিয়ে। কিন্তু পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে সে হয়েছে শেষ বসন্তের সন্ধ্যা প্রদীপ।